প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার পর থেকে ঝড়ের গতিতে একের পর এক কার্যক্রম সারছেন। আজকে সারা দিন তার প্যাক প্রোগ্রাম ছিল। প্রথমে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা 1-to-1 মিটিং ছিল, রুদ্ধদ্বার বৈঠক। সেখানে আর কেউ ছিলেন না, শুধু দুজনে মিলে প্রায় 22 মিনিট মতো কথা হয়েছে। এরপর একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়। এখন বন্ধ দরজায় পেছনে কি হয়েছে সেটা কখনো কেউ জানতে পারবে না। জানতে পারা যাবে, যেমন বলেছি, যে যখন ফাইলপত্র মুভ করার ব্যাপার হবে, যখন সেক্রেটারিদের বলবেন, ডিরেক্টরদের বলবেন, তখন সেখান থেকে যদি কিছু আঁচ পাওয়া যায়, তাও বেশ কয়েকদিন বাদে হয়তো দু চারটে কথা হয়তো পাওয়া গেলেও যেতে পারে। সুতরাং ওই বন্ধ ঘরে কি কথা হয়েছিল সে বিষয়ে কেউ জানে না। আর যদি কেউ বলে যে আমি জানি, তাহলে পরে সে ডাহা মিথ্যে কথা বলবে। এরপর জয়েন্ট প্রেস কনফারেন্স যেটা হয়, সেখানে নানান ধরনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, সমস্তটাই হাসি মুখে। ঘন্টাখানেকের প্রেস জয়েন্ট স্টেটমেন্ট উনি পাঠ করেছেন। সেখানে ইন্দো প্যাসিফিক বিষয়টিতে উত্থাপন হয়েছে, বিশ্বে রাজনৈতিক সংকট এবং মৌলবাদী শক্তির যে উত্থান এবং অস্থিরতা, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সহ্য করে ভারত রাশিয়ার প্রতি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য তিনি নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বলেন, আমি তার প্রতি কৃতজ্ঞ এবং ভারতবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। ভারতবাসী চিরকালই রাশিয়ার বন্ধু, এবং যেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, তাই বাংলাদেশের সঙ্গে ভারতের একটা আত্মিক সম্পর্ক আছে। এবং যেহেতু সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, তাই আমাদেরও কিছুটা দায়িত্ব এসে বর্তায় যে বাংলাদেশকে স্থিতিশীল করার ব্যাপারে। এটা উনি জয়েন্ট স্টেটমেন্টে বলেছেন। এখন একটা কথা হয়, তাকে প্রশ্ন করা হয় যে এই যে আপনাদের 45 মিনিট গাড়িতে আলোচনা হলো, কি নিয়ে এত আলোচনা করলেন 45 মিনিট? তখন উনি হাসতে হাসতে বলেন যে দেখুন, পুরনো বন্ধু, আপনারাও যখন পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে আপনাদের দেখা হয়, তখন আপনাকে একটা বিষয়ের উপরে আপনারা কথা বলেন, বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রসঙ্গ ঘুরে আসে, তার মধ্যে অনেক হালকা বিষয় থাকে, অনেক গম্ভীর বিষয় থাকে। আমরা দুজনে একটা একান্ত মুহূর্ত কাটিয়েছি, যেখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। আমরা চাইনি আমাদেরকে কেউ ডিস্টার্ব করুক। তো সেক্ষেত্রে এতটা সময় চলে গিয়েছে, আমরা দুজনেও খেয়াল করিনি বলে উনি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন। উনি বলেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা সাংস্কৃতিক বিনিময় আছে। সাংস্কৃতিক বিনিময় কিরাম? যেমন সিনেমার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। রাশিয়াতে আমার দেশে একটা হিন্দি সিনেমার গান আছে, মেরা জুতা হ্যায় জাপানি এ দিল হ্যায় হিন্দুস্তানি। গানটা তিনি ভাঙা ভাঙা অক্ষরে, সুর ছাড়া একটু গেয়ে শোনান। তিনি বলেন এই গান আমাদেরকে আরো কাছে টেনে এনেছে। এখন যে প্রসঙ্গটা উনি বলেছেন যে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার জন্য ভারত, রাশিয়া, বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করবে, এই কথাটা কিন্তু উনি বলেছেন জয়েন্ট স্টেটমেন্টে। ভারত, রাশিয়া, বাংলাদেশকে নিয়ে এতে নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে। উনি চীনের প্রসঙ্গও কিন্তু এখানে তোলেননি। এরপরে যেটা ঠিক আছে, 6:30 থেকে 10-12 মিনিটের একটা সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে। এখন তো অনেক, আমি দেরি করে আমি তো আজকে কোর্ট ছিল, আমি বলেছিলাম আজকে কোর্ট ছিল,
তো আমার ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আমি জয়েন্ট স্টেটমেন্টে কিছুটা শুনেছি, কিছুটা শুনিনি, অনেক কিছু আমার মিস হয়ে যেতে পারে, পরে আমি এগুলো বলবো এবং আপনারা সমস্ত কাগজ মারফত জানতেও পেরে যাবেন আমি বলার আগে যে কি হয়েছে না হয়েছে, যদি উল্টোপাল্টা বক্তব্য না থাকে। তো এই জয়েন্ট স্টেটমেন্টে উনি যেটা বললেন যে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে নিয়ে কাজ করবে নিরাপত্তার দিক দিয়ে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ যেটা এসছে, তো শেখ হাসিনার সঙ্গে যখন দেখা হবে তখন কি এই কথাটা হবে না? এই কথাটা নিশ্চিতভাবে হবে। এবার আমি একটুখানি বলে দিই যে এই শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিট করার আগে তিনি কিছু উপহার সামগ্রী দু দেশের সিকিউরিটি পাস নিয়ে রেখে দিয়েছেন। সেই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নদী, নৌকা এবং সবুজ ধান ক্ষেতের একটা তৈলচিত্র, আর বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, যেটার ইংলিশ ভার্সন তাকে দেওয়া হচ্ছে। এছাড়া আছে বাংলাদেশের বিখ্যাত নকশি কাঁথা এবং দুটি জামদানি শাড়ি, দুটি বা একটি এরকম হতে পারে, নাম সংখ্যাটা গন্ডগোল করে ফেলতে পারি। এইগুলো দেওয়া হচ্ছে, মানে এগুলো সবুজ সংকেত পাওয়া গেছে। আর সঙ্গে থাকছে গোপন 5-6 পৃষ্ঠার একটা কালো ফাইলে লেখা তার নিজস্ব কিছু বক্তব্য বাংলাদেশ নিয়ে রাশিয়াকে জানানো, যেটা ভারতবর্ষ সঙ্গে আলোচনা করেই হয়েছে। এর বাইরে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই, কারণ এখনো মিটিংটা হয়নি। যেটা 6:30টার সময় হবে, যখন আমি ছাড়বো তখন মিটিংটা শুরু হবে। মিটিংটার পরে কি অবস্থা গিয়ে পৌঁছায়, কোথায় মিটিংটা গিয়ে দাঁড়ায়, তার খবরটা নিশ্চয়ই আমি আগামীকাল পেয়ে যাব, কারণ ওখানে থাকবেন আমাদের এনএসএ অজিত দোভাল। তিনি আসলে সমস্ত কিছুর পথ প্রদর্শক, তিনি সমস্ত কিছু করেন। তারপরে উনি ওখান থেকে বেরিয়ে সোজা প্লেনে উঠবেন, উঠে বেরিয়ে চলে যাবেন। ফলে বাংলাদেশ ইস্যুটা আমার যদ্দূর মনে হয়, ওই যে দুজনের মধ্যে বৈঠকটা একান্তে হয়েছে, সেখানে বাংলাদেশ ইস্যুটা, যেটা আমি বলেছিলাম, এটা থাকছে এবং গভীরভাবে থাকছে। নইলে উনি বলতেন না যে এই মুক্তিযুদ্ধের কথা বলতেন না, এই বঙ্গোপসাগর কি বলে এই সমুদ্রের নিরাপত্তার কথা উনি বলতেন না, ইন্দো প্যাসিফিকের নিরাপত্তার কথা বলতেন না বাংলাদেশকে নিয়ে। নিশ্চয়ই বাংলাদেশের কথা ওই ভেতরে হয়েছে। সে কথাগুলো আস্তে 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 জানা যাবে, এখনই হয়তো দুম করে জানা যাবে না। তবে শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে, একদিন হয়তো আমার সময় লাগবে, একদিন বাদে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে কিছুটা অন্তত জানাবার চেষ্টা করব, যতটা পারবো ততটা জানাবো। মানে আমার পক্ষে যতটুকু জানা সম্ভব আমি জানবো, জেনে তারপর আমি আপনাদের বলবো। তা আমি ভিডিও আর লম্বা করব না, কারণ এই ভিডিও লম্বা করলে ওই ধৈর্যচ্যুতি ঘটে এবং একই খবর বারবার বলে লাভ নেই, লোকের মানে টাইম নষ্ট করা হয়। 1971 সালে পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল, সে সময়ে ভারত পূর্ব পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল। শুধু ভারত নয়, এই ভারত এবং পূর্ব পাকিস্তানকে সমর্থন জানিয়েছিল রাশিয়া, এবং ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল তৎকালীন সময়ে রাশিয়া, এবং পূর্ব পাকিস্তানকে যতটুকু সহায়তা করা ততটুকু সহায়তা করার চেষ্টা করেছিল রাশিয়া। এখনো কিন্তু বাংলাদেশে সেম 1971 সালের মতো পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের মধ্যে এখন পাকিস্তানের আধিপত্য আবার 1971 সালের মতো বেড়েই চলেছে। পাকিস্তান এখন বাংলাদেশকে পাকিস্তান করে ফেলার চেষ্টা করছে। রাজাকারদের আস্ফালন বেড়ে গিয়েছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে একেবারে শুইয়ে দেওয়া হয়েছে, কোণঠাসা করে ফেলা হয়েছে, এবং মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। 71কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখন হয়তোবা 1971 সালের মতো যুদ্ধ অবস্থা তৈরি না হলো, যুদ্ধ না চললো, কথার যুদ্ধ চলছে। কারণ ডক্টর 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু বলে দিয়েছিল যে 7 সিস্টার্স আমরা দখল করব যদি ইন্ডিয়া বেশি বাড়াবাড়ি করে, এবং বাংলাদেশের কিছু সাবেক সেনা কর্মকর্তা
কিছুদিন আগে বলেছে, যেমন কর্নেল হাসিনুর, আরো অনেক এরকম সেনা সাবেক কর্মকর্তা আছে, তারা বলেছে যদি ভারতের 7 সিস্টার্স আনস্টেবল না করা যায়, তারা আমাদের দেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করবে। তাদের 7 সিস্টার্স আনস্টেবল করে দিতে হবে, 7 সিস্টার্স গুলোকে আলাদা আলাদা দেশের মতো স্বাধীন করে দিতে হবে। তাহলে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে দূর হবে, তা না হলে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে দূর হবে না। এগুলো বলা মানে হচ্ছে যুদ্ধের উস্কানি। বাংলাদেশ থেকে এই সকল সাবেক সেনা কর্মকর্তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে, ডক্টর যুদ্ধের উস্কানি দিচ্ছে, এই রাজাকারের নাতিপুতিরও যুদ্ধের উস্কানি দিচ্ছে। যতই কিছু করুক না কেন, ভারতের পাশে এখন আবার 1971 সালের মতো রাশিয়া এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবারও রাশিয়া এসে দাঁড়িয়েছে। রাশিয়া যেভাবে 1971 সালে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল, ভারত যেভাবে সমর্থন জানিয়েছিল, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আবার এই 2025 সালে, আবার 2026 সালে এসে রাশিয়া এবং ভারতের সমর্থনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কাঁপাবে, রাজপথ দখল করবে, আবার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবে এই রাজাকারদের হাত থেকে। 100% লিখে রাখুন। এই নিয়ে গতকালকেই পুতিন ভারত সফরে আসার পরে একটা বিশাল বৈঠক হয়ে যায়। বৈঠকের মধ্যে মূল বিষয় একটাই ছিল, বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করানো যায়। কেন এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গার মধ্যে রাশিয়া এবং ভারতের বলয়ের যে রেজিমটা থাকবে, তাহলে ভারতের জন্য সুবিধা এবং রাশিয়ার জন্য সুবিধা দক্ষিণ এশিয়ার মধ্যে কন্ট্রোল করা। সেই কারণে রাশিয়া এবং ভারত একসাথে জয়েন্টলি ভাবে কাজ করছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠা করার জন্য, আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য। তাই যা কিছু করা প্রয়োজন রাশিয়া সাপোর্ট করবে ভারতকে, এবং ভারত 100% আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন করাবে বাংলাদেশের রাজনীতিতে। শেখ হাসিনা হয়তোবা যদি বেঁচে থাকে, শেখ হাসিনাকেও প্রত্যাবর্তন করাবে বাংলাদেশে। খুব শীঘ্রই সেটা করার চেষ্টা করছে ভারত। রাশিয়াও কিন্তু ভারতকে সম্পূর্ণরূপে এই ব্যাপার নিয়ে একমত পোষণ করেছে। তাই যে বৈঠকটা হয়েছে গতকালকে খুবই গুরুত্বপূর্ণ বহন করে এবং আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আওয়ামী লীগ এখন ঝটিকা মিছিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আওয়ামী লীগ নামলে নামার মতো নামতে হবে এবং হাজার হাজার লক্ষ মানুষ রাজপথে নামতে, এভাবে করে প্রোগ্রাম করতে হবে। জটিকা মিছিল দিয়ে লাড়ালাড়ি করে 10-15 জন দিয়ে লাড়ালাড়ি করে কোনো লাভ নেই। বাংলাদেশে যে আওয়ামী লীগের 7-8 কোটি সমর্থন আছে, এটা আমরা সকলেই জানি, বিএনপিও মানে, জামাতও মানে, এবং ডক্টর গং সবাই মানে। তাই ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ একসাথে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে অস্তিত্ব ভালোভাবে জানান দিবে, আর সেদিনই বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথ দখল করবে, আবার আওয়ামী লীগের যে দাবি সেটা হাসিল করবে। বহির্বিশ্ব থেকে প্রভাবশালী দেশ রাশিয়া এবং ভারত এবং অন্যান্য যে সকল মিত্র আছে আওয়ামী লীগের, সকলেই এই আওয়ামী লীগকে সমর্থন দিবে। তাই এই আওয়ামী লীগকে দমানোর শক্তি বাংলাদেশের কারণেই। পাকিস্তান 1971 সালে যেভাবে পরাজিত হয়েছে, এই রাজাকাররা যেভাবে পরাজিত হয়েছে, সেম ভাবে রাশিয়ার সমর্থনে, ভারতের সমর্থনে আওয়ামী লীগ আবার এই রাজাকারদেরকে এবং পাকিস্তানের আধিপত্যবাদকে বাংলাদেশে আবার পতন করবে। সেটা অলরেডি প্ল্যানিং হয়ে গিয়েছে, জাস্ট সময়ের ব্যাপার। আপনারা যে সবসময় হতাশ হয়ে যান, আমি সেজন্য বলি হতাশ হইেন না। অপশন এ, বি, সি, ডি অনেক আছে, একটা মিছিল আর একটা ব্যবহার হবে, পতন হবে এবং পতন অনিবার্য এই সকল রাজাকারবাদের এবং এই পাকিস্তানপন্থী রাজাকারদের। কারণ বাংলাদেশের মধ্যে ক্ষমতা কারো চিরস্থায়ী না, পৃথিবীর মধ্যে ক্ষমতা কারো চিরস্থায়ী না। পৃথিবীর কোন দেশের রাষ্ট্র যারা চালিয়েছে তাদের কারো ক্ষমতা চিরস্থায়ী ছিল না। তাই শেখ হাসিনা যেভাবে 16 বছর ক্ষমতায় থাকার পরে পতন হয়েছে, এরও যেভাবে এসেছে, এরা যেগুলো করতেছে এদেরও পতন হবে। পতন করানোর জন্য যত কিছু মেটিকুলাস ডিজাইনলি সাজানো দরকার, সকল কিছুই সাজানো হচ্ছে। 16-17 বছর লেগেছে শেখ হাসিনাকে পতন করানোর জন্য, ওরাও 16-17 বছর ধরে মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা পতন ঘটিয়েছে। এদেরকেও পতন করতে হলে সময়ের প্রয়োজন আছে, কিছু মেটিকুলাস ডিজাইন সাজানোর প্রয়োজন আছে। হয়তোবা শেখ হাসিনাকে সরাতে যত সময় লাগছে, এদেরকে সরাতে তত সময় লাগবে না, কারণ আওয়ামী লীগের সাথে বিশ্বের পরাশক্তিগুলার খুব ভালো সম্পর্ক আছে, আর আওয়ামী লীগের কাছে অর্থ আছে, জনসমর্থন আছে এবং ডাইহার্ট কর্মী আছে। তাই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে। 15-16 মাস কোনো বড় সময় না। একটা দল বা একটা সরকার ষড়যন্ত্রমূলক হোক আর এমনিতেই গণভোটের মাধ্যমে পতন হোক, তাদের ফিরে আসতে অনেক সময় লাগে। কিন্তু আওয়ামী লীগ বড় দল হওয়ার কারণে, বিশ্বের অনেক বড় বড় দেশ আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসছে এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে। বহির্বিশ্বের অনেক বড় বড় দেশ প্রেসার দিচ্ছে ডক্টর ইউনূসকে যে আওয়ামী লীগ ছাড়া যাতে নির্বাচন না হয়। বিভিন্ন সংস্থাগুলো প্রেসার দিচ্ছে। কেন? কারণ দলটার নাম যে বাংলাদেশ আওয়ামী লীগ,
সেজন্য সেগুলো আমাদের বুঝতে হবে। আপনারা 15-16 মাস হয়ে যাওয়ার পরে ভাই কিছু হবে না, অনেকদিন তো হয়ে গেল, কেন আশ্বাস দেন? আরে ভাই, বিএনপির মতো এত বড় দল 19 বছর ক্ষমতার বাইরে, ওরা এখনো হতাশ হয়নি। 19 বছর পরে আবার ক্ষমতা না আসলো, ক্ষমতার মজা নিচ্ছে না। আপনারা 15-16 মাসে হাল ছাড়ে দিলে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন? মেইন কথা হচ্ছে 16 বছর ক্ষমতায় থাকতে থাকতে ক্ষমতার যে মজাটা পেয়ে গিয়েছেন, তো সেজন্য 15-16 মাস ক্ষমতার বাইরে যে মনে হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে। আরে ভাই, এগুলো অভ্যস্ত হতে হবে। দুঃসময় এবং সুসময় মিলে রাজনীতি। সবসময় আপনি সুসময় উপভোগ করবেন রাজনীতি করে, সবসময় ক্ষমতায় থাকবেন রাজনীতি করে, এটা হয় না। যত শক্তিশালী দল হোক, যত জনপ্রিয়তা অর্জন করা দল হোক, তাদের একসময় পতন হয়, তাদের দুঃসময় ফেস করতে হয়, আবার কামব্যাক করতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। ভারতের মধ্যে কংগ্রেস এক সময় কি প্রভাবশালী দল ছিল, কি জনপ্রিয়তা ছিল, বারবার ক্ষমতায় আসতো। কিন্তু এখন দেখেন উল্টো, এখন বিজেপি ভারতের সবচেয়ে জনপ্রিয় দল, বারবার বিজেপি ক্ষমতায় আসছে, বারবার এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। আবার দেখবেন যে অনেক বছর পরে আবার বিজেপির জনপ্রিয়তা কমে গিয়েছে, অন্য আরেকটি দল বা কংগ্রেস আবার জনপ্রিয়তা শীর্ষে চলে এসছে, বারবার ক্ষমতায় আসছে। এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। এটাই যারা রাজনীতিবিদ তাদের মেনে নিতে হবে, হতাশ হওয়া যাবে না। তাই ভারতের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এবং সীমান্তবর্তী জায়গাকে নিয়ে যে গুরুত্বপূর্ণ রাশিয়া এবং ভারতের বৈঠক হয়েছে, সেটা খুবই গুড সাইন আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের কর্মীদের জন্য। খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই। তাই হতাশাগ্রস্ত না হয়ে আরো কিছু সময় অপেক্ষা করুন। 15-16 মাস অপেক্ষা করেছেন, আরো কিছু মাস অপেক্ষা করুন। অপেক্ষার ফল কিন্তু মধুর হয়, এটা কিন্তু আমাদের সকলে মনে রাখতে হবে। তাই আমি যে সকল বিষয় আলোচনা করেছি, আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাই হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারাও কমেন্ট করে জানাতে পারেন।